মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। সবার আগে অসংখ্য ধন্যবাদ জানাই। হঠাৎ সন্ধে আজ 30,000 সাবস্ক্রাইবার্স অতিক্রম করতে পেরেছে, শুধুমাত্র আপনাদের ভালোবাসায় এবং আপনাদের সহযোগিতায়। এবার আমাদের লক্ষ্য 50-এর ঘরে। কি আপনারা পাশে থাকবেন তো? ঠিক যেমন করে আমাদের পাশে আছেন। আশা রাখি ভবিষ্যতেও এভাবেই পাশে পাবো আপনাদের। আর বেশি কিছু বলছি না, সবাই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে নিজের মতামত জানাতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক। হঠাৎ সন্ধ্যেতে আমরা বিভিন্ন ধরনের গল্প প্রচার করে থাকি। অলৌকিক, গোয়েন্দা, তন্ত্রমন্ত্র ইত্যাদি। অলৌকিক গল্পের আবহে আমরা দেখেছি সেখানে তন্ত্রমন্ত্র, ঝাড়ফুঁক, কালা জাদু ইত্যাদির ব্যবহার হয়ে থাকে। লেখক তার গল্পের রোমাঞ্চকর আবহ সৃষ্টির জন্যই এগুলির ব্যবহার করে থাকে। হঠাৎ সন্ধে কোনো রকম কোনো কুসংস্কারকে প্রশ্রয় দেয় না। আমাদের সমস্ত শ্রোতা বন্ধুদের কাছে নিবেদন, অনুগ্রহ করে গল্প শোনার আনন্দে এই গল্পগুলি গ্রহণ করুন। তারানাথ তান্ত্রিক লোকমুখে জনপ্রিয় এই নামের সৃষ্টি হয় 1940 সালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। তবে তিনি এই চরিত্রটি সমন্বিত দুটি ছোট গল্প লিখেছিলেন এবং এই গল্প দুটির মাধ্যমে তারানাথের তান্ত্রিক জীবনের সূচনা হয়। বিভূতিভূষণের মৃত্যুর পরে তার পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায় স্মৃতির গহীন থেকে তুলে আনেন তারানাথকে। তার লিখনে রূপ পায় বাংলা সংস্কৃতির শিকড়ে থেকে যাওয়া এক অজানা ভুবন। তারানাথ চরিত্রটি বিপুল জনপ্রিয়তা পেতে শুরু করে। এই চরিত্রকে নিয়ে লেখা সমস্ত গল্পগুলি অলৌকিক, অস্বাভাবিক, রহস্য এবং জাদু বাস্তবতার উপর ভিত্তি করেই হয়ে থাকে। হঠাৎ সন্ধ্যেতে পূর্বেও আপনারা তারানাথ তান্ত্রিকের গল্প শুনেছেন। আজ আপনাদের ভালোবাসায় আবার ফিরেছে তারানাথ। আজ আপনি শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ও তারাদাস বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টি তারানাথ চরিত্রকে ঘিরে লেখক সুরজিৎ ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন, তারানাথ তান্ত্রিক এবং নেত্র পিশাচ রহস্য। আজকের গল্প পাঠে গল্পের সূত্রধর আমি সৌরভ। গল্পটির কলমে সুরজিৎ ঘোষ। প্রধান চরিত্রে তারানাথ ও কমলাকান্ত। শুরু হচ্ছে আজকের নিবেদন, তারানাথ তান্ত্রিকের গল্প তারানাথ তান্ত্রিক এবং নেত্র পিশাচ রহস্য। কি হয়েছে বাবা রামকৃষ্ণ? তা বৌমার কখন থেকে বেদনা উঠেছে? দাইমা, দাইমা তুমি এসেছো? আমি যে কি ভীষণ রকমের ভেঙে পড়েছি তা যদি তোমায় বোঝাতে পারতাম দাইমা। আমার বউটা যন্ত্রণায় ছটফট করছে, ওর ভীষণ কষ্ট হচ্ছে। তুমি শীঘ্রই ওই ঘরে যাও। ওই ঘরে সমস্ত কিছুর ব্যবস্থা করা হয়েছে। প্রায় ঘন্টাখানেক হয়ে গেল প্রসব বেদনা উঠেছে, অথচ এখনো অবধি তার কোনো গতি হয়নি। আচ্ছা, বেশ বেশ, ঠিক আছে রামকৃষ্ণ, তুমি এখন এতটা উত্তেজিত হয়ে পড়ো না। তুমি দুর্বল হয়ে পড়লে চলবে কেমন করে? তুমি পুরুষ মানুষ, মনকে শক্ত করো বাবা। তুমি আমায় খবর পাঠিয়েছিলে, সেজন্যেই তড়িঘড়ি হাতের সব কাজ ফেলে আমি ছুটে এলাম তোমার বাড়ি। ও বাবা, শীঘ্র একটু গরম জলের ব্যবস্থা করো। এই কাজে গরম জল যে অত্যন্ত প্রয়োজনীয়। দাইমা, তুমি ঘরের ভেতর যাও, আমি এক্ষুনি গরম জল করে নিয়ে যাচ্ছি। বৃদ্ধা দাইমা এবার হন্তদন্ত হয়ে প্রবেশ করল ঘরের একটি কক্ষের মধ্যে।
ভেতরে ঢুকে বৃদ্ধা রামকৃষ্ণর বউ সত্যবতীর মাথার চুলের বিলি কেটে দিয়ে বলল, কি হয়েছে, কি হয়েছে বউ? খুব কষ্ট হচ্ছে না রে? একটু সহ্য কর, একটু সহ্য কর মা। আমাদের সব মেয়েদেরই এ যন্ত্রণা সহ্য করতে হয় রে মা। এই কষ্ট সহ্য না করলে পরম সুখের মুহূর্ত যে খুঁজে পাবি না। ঘরের ভেতর থেকে ভেসে আসা বৃদ্ধা দাইমায়ের এই প্রশ্নে রামকৃষ্ণ বলল, হ্যাঁ দাইমা, গরম জল প্রায় হয়ে এসেছে, আমি আমি এখনই নিয়ে আসছি। গরম জল দাইমার হাতে দিয়ে সঙ্গে সঙ্গে ঘরের ভেতর থেকে বাইরে বেরিয়ে এলো রামকৃষ্ণ। বউয়ের ওই রকম যন্ত্রণা সে আর কিছুতেই নিজের চোখে দেখতে পারল না। সত্যবতীর মুখটা পুরোপুরি লাল হয়ে উঠেছে, দরদর করে অনবরত ঘামছে মেয়েটা। ক্ষণে ক্ষণে বারে বারে কাতরভাবে খামচে ধরছে বিছানার চাদর। তার গর্ভবতী ফুলো পেটটা যেন অস্থির হয়ে উঠেছে সহসা। তার ভেতরের সমস্ত কিছু বুঝি তোল পার হয়ে যাচ্ছে। বাইরে বেরিয়ে এসে হাজার রকমের চিন্তা মাথায় নিয়ে মনে মনে ঈশ্বরকে স্মরণ করল রামকৃষ্ণ, আর পায়চারি করতে লাগলো বাইরে। দরজা বন্ধ ঘরের ভেতর থেকে আবারও শোনা গেল দাই মায়ের গলার আওয়াজ, ও বউ রে, ও বউ, আর বেশি সময় নয়, আর একটুখানি কষ্ট কর। তোর পেটের মধ্যে জল ভাঙতে শুরু করেছে ইতিমধ্যে, আর একটু সময়ের মধ্যেই নবজাতকের আগমন ঘটবে পৃথিবীতে। তুই তার কান্নার শব্দ শুনতে পাবি। তোর কোল আলো করে আসতে চলেছে কেউ। দাইমায়ের কথা শেষ হতে না হতে বন্ধ ঘরের ভেতর থেকে এবার ভেসে এলো এক সদ্যজাত ছোট্ট শিশুর কান্নার প্রথম আওয়াজ। আনন্দে যেন লাফিয়ে উঠল রামকৃষ্ণ। দুই হাত জড়ো করে ওপরের দিকে তাকিয়ে ভগবানের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে সে দৌড়ে এলো সেই ঘরের দিকে। বন্ধ দরজায় এই প্রান্তে কানের পাতা ঠেকিয়ে বাচ্চা ছেলের কান্নার আওয়াজ শুনে সে বলল, দাইমা, ও দাইমা, আমার ছেলে হলো নাকি মেয়ে? ঘরের ভেতর থেকে হাসতে হাসতে দাইমা বলল, আজ থেকে তুমি বাবা হয়ে গেলে রামকৃষ্ণ। তোমার ঘর আলো করে এক ফুটফুটে পুত্র সন্তান জন্ম নিয়েছে। দাইমার কথায় আনন্দের মাত্রা এক লাফে যেন শতগুণ বেড়ে গেল রামকৃষ্ণর। সে প্রাণ খোলা হাসি হাসতে হাসতে বলল, তুমি 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 ঠিক বলছো দাইমা, আমার ছেলে হয়েছে। হায় ঈশ্বর, তুমি তুমি এত করুণাময়। দাইমা, তুমি আমার এই খুশির খবর শোনালে, তাই তোমার একখানা নতুন শাড়ি আর কিছু অর্থ প্রাপ্য। আমি 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 কালকেই সেই সব জিনিস তোমায় এনে দেবো, ঠিক আছে? ঘরের ভেতর থেকে এবার দাইমায়ের চিন্তা মিশ্রিত উত্তেজিত গলার আওয়াজ ভেসে এলো, কিন্তু এ কি, এ কি অলক্ষণে কাণ্ড! হ্যাঁ গো রামকৃষ্ণ, তোমার ছেলের চোখের মণি এমন দ্বারা অদ্ভুত রকমের বিবর্ণ কেন? আয় ভগবান, এ মোটে কোনো ভালো লক্ষণ নয়, এ মহা অশুভ অশনি লক্ষণ। আমি আমার সারা জীবন ধরে এত গর্ভবতীর পেট থেকে বাচ্চা বের করেছি, কিন্তু এরকম আশ্চর্যজনক সদ্যজাতর চোখ আমি কোনো দিন দেখিনি। রামকৃষ্ণর মনে এবার সত্যি বড় ভয় হলো। ঘরের ভেজানো দরজা ঠেলে সে ঢুকে এলো ভেতরে। দাইমায়ের কথা শুনে সে ছোট্ট শিশুটির চোখের দিকে তাকালো, আর তাকানো মাত্রই
তার বুকের মধ্যে সবটুকু রক্ত যেন জল হয়ে গেল এক নিমেষে। বাচ্চা ছেলেটার দুটো চোখ বড় ভয়ানক রকমের ধূসর বর্ণের। সেই চোখের মধ্যে জীবিত কোনো প্রাণীর যেন পরশ নেই। মরা মাছের দৃষ্টি যেমন হয় ঠিক সেই রকম তার দুই চোখ। দীর্ঘ সময় ওই ভয়ানক অভিশপ্ত চোখের দিকে তাকালে বুঝি সত্যি অমঙ্গলের কালো মেঘ ঘনিয়ে আসে নিরীহ মানুষের অদৃষ্টে। ছেলের চোখের দিকে একভাবে তাকিয়েছিল রামকৃষ্ণ। হঠাৎ করে সে তার বুকের বাম দিকে একটা তীব্র যন্ত্রণা অনুভব করল। বুক খামচে ধরে বিছানার পাশে মেঝেতে ধড়াস করে বসে পড়ল সে। তার নাক মুখ দিয়ে গলগল করে বেরিয়ে এলো রক্ত। হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ল রামকৃষ্ণ। তার চোখের দৃষ্টি ক্রমশ কালো হয়ে এলো। এ কি রামকৃষ্ণ, তোমার কি হলো? ওগো তোমরা কে কোথায় আছো গো? তাড়াতাড়ি একটিবার দেখে যাও রামকৃষ্ণর কি অবস্থা হয়েছে। আয় 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 আয়, নিজের ছেলের চোখের দিকে তাকিয়ে বাবার কি শেষমেশ মৃত্যু ঘটল। দাইমায়ের এই কথা শুনে বিছানার মধ্যে শুয়ে থাকা সত্যবতী কোনো রকমে ঘাড় তুলে হাউমাউ করে কাঁদতে লাগলো। আমি তোকে বলছি বউ, তোর ছেলের এই চোখ দুটো মোটেও সাধারণ নয়, সাধারণ হতে পারে না। এই ছেলের দু চোখে মিশে আছে অভিশাপ, ভয়ানক কোনো অতিলৌকিক ক্ষমতা, যার কারণে এরকম অনর্থ ঘটল। এই ছেলে যে শুধুমাত্র তার নিজের বাবার প্রাণ নিল এমন নয়, ভবিষ্যতে বড় হয়ে আরো অনেক নিরীহ নিরপরাধ মানুষের সর্বনাশ ডেকে আনবে। এর দু চোখের দিকে যে বা যারা তাকাবে তাদের জীবনে নেমে আসবে দুর্ভোগ আর অকাল মৃত্যু। দাইমায়ের এই কথাগুলো শুনে সদ্য জন্মনীয় সত্যবতীর ছেলে কেমন যেন অদ্ভুতভাবে খিলখিল করে হেসে উঠল মহা আনন্দে। এখন ভরা বর্ষাকাল, আষাঢ় মাস হবার দরুন সবসময় আকাশের মুখ ভীষণ ভার। গোটা আকাশ জুড়ে ছড়িয়ে রয়েছে কেবলই মেঘের সামিয়ানা। মাঝে মধ্যেই ঝিমঝিম করে বৃষ্টি শুরু হচ্ছে, তো আবার কখনো ঝমঝম করে মুষলধারে নেমে আসছে জলের ফোঁটা। রবিবার হওয়ার কারণে আজ আমাদের ছুটির দিন। হাতে সেরকম কোনো কাজ না থাকায় বাড়িতে বসেই আছি সম্পূর্ণ একাকী। এই রকমই দিনগুলো আমার কিংবা কিশোরী, আমাদের উভয়ের কাছে অত্যন্ত বিরক্তিকর। সঠিকভাবে সময় কাটানোর কোনো উপায় আমাদের জানা নেই। না, একটু ভুল বললাম, হয়তো জানা রয়েছে কেবলমাত্র একটি উপায়, আর সেটা হলো মটলেনে ঠাকুরমশাইয়ের বাড়ি যাওয়া। এরকম বৃষ্টি বাদলার দিনে আদিভৌতিক গা ছমছমে অলৌকিক সব গল্প শুনতে বেশ ভালো লাগে। উপযুক্ত পরিবেশের সাথে সেই সমস্ত কাহিনী যেন পুরোপুরি খাপ খেয়ে যায়। কিশোরী ঠাকুরমশাইয়ের বলা ওই সমস্ত কাহিনীগুলোকে তার অতীত জীবনে ঘটা বাস্তব ঘটনা বলে বিশ্বাস করে না, কিন্তু সেগুলো গল্পের আকারে শুনতে আমাদের ভীষণ ভালো লাগে। ঠাকুরমশাইয়ের গল্প বলার মধ্যে একটা আলাদাই যেন ব্যাপার রয়েছে। তার গল্প একবার শুনতে বসলে সেই গল্প শেষ না হওয়া পর্যন্ত কিছুতেই উঠে আসা যায় না।
দেওয়ালে টাঙানো ঘড়ির দিকে একবার তাকিয়ে মনে মনে সিদ্ধান্ত নিলাম, একবার ঠাকুরমশাইয়ের বাড়ি থেকে ঘুরে এলে নেহাত মন্দ হয় না। যেমন ভাবনা তেমন কাজ। সঙ্গে সঙ্গে একটা ছাতা বের করে ছাতা মাথার উপর মেলে ধরে জলমগ্ন রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলাম। মোড়ের মাথায় এসে পৌঁছাতে না পৌঁছাতেই দেখলাম কিশোরী চায়ের দোকানে বসে চা পানে অত্যন্ত ব্যস্ত। আমাকে দেখতে পেয়ে সহসা তার মুখে একটা ঝলমলে হাসির উল্লাস ফুটে উঠল। সে হাতের ইশারা করে আমার উদ্দেশ্যে উচ্চ কণ্ঠে হাঁক ছাড়ল, বলল, আরে আরে বিভূতি যে, এই যে এদিকে চায়ের দোকানে এসো। কিশোরীর কথা শুনে আমি এগিয়ে গেলাম সেই চায়ের দোকানের দিকে। আমায় পেয়ে অত্যন্ত খুশি হয়ে হাসতে হাসতে সে বলল, আমি তোমার বাড়ি যাচ্ছিলাম, তবে যাওয়ার আগে এই চায়ের দোকানে একটু চা খেতে বসেছিলাম। ওমা, তারপরেই রাস্তার দিকে চোখ যেতেই দেখি তুমিও ছাতা মাথা দিয়ে এগিয়ে এসেছো এদিকে। বেশ ভালোই হলো, আমাকে আর তোমার বাড়ি যেতে হলো না। বিভূতি বসো, আমি 2 বার চা বলছি, আর একবার বরং চা খাওয়া যাক। কিশোরীর কথা শুনে আমি চায়ের দোকানের বেঞ্চের ফাঁকা অংশটায় এসে বসলাম। কিশোরী দোকানদারের উদ্দেশ্যে 2 ভাঁড় চা আর আমাদের দুজনের জন্য 2টো সিগারেট দিতে বলল। স্বল্প কিছুটা সময়ের মধ্যেই দোকানদার চায়ের ভাঁড় তার হাতে তুলে দিলে একটা ভাঁড় সে আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই নাও ভাই, গরম গরম একটু চা খেয়ে নাও। এমন বৃষ্টি ভেজা ঠান্ডার দিনে গরম চা খেতে ভীষণ ভালোই লাগে। চা খাওয়া শেষ হলে আমরা মাটির ভাঁড় ছুঁড়ে ফেলে দিয়ে সিগারেটে আগুন ধরিয়ে টান দিতে লাগলাম। কিশোরী ধোঁয়া ছেড়ে বলল, চলো ভাই বিভূতি, এবার বরং একটিবার ঠাকুরমশাইয়ের বাড়ি যাওয়া যাক। মাঝের বেশ কিছুদিন যাওয়া হয়নি, সেই কবে গেছিলাম বলো? বহুদিন ঠাকুরমশাইয়ের কোনো গল্পও শোনা হয়নি, তাই না? চলো যাওয়া যাক। একটানা এত দূর অব্দি বলে কিশোরী চায়ের দোকানের দাম মিটিয়ে দিয়ে বেরিয়ে এলো দোকান ছেড়ে। আমি ঠাকুরমশাইয়ের জন্য 20 পয়সা দিয়ে একটা পাসিং শো সিগারেটের প্যাকেট কিনে নিলাম। পাসিং শো সিগারেট ঠাকুরমশাইয়ের অত্যন্ত পছন্দের। এই সিগারেট ছাড়া তিনি কিছুতেই গল্প বলে উঠতে পারেন না। তাই আমরা প্রত্যেকবার যাওয়ার সময় আমাদের সঙ্গে করে 1 প্যাকেট সিগারেট নিয়ে যাই। তবে আমাদের কাছ থেকে সিগারেটের প্যাকেট নিতে তিনি মুখে কিঞ্চিত আপত্তি করলেও অন্তরে যে ভীষণ আনন্দিত হন তা আমরা বিলক্ষণ বুঝতে পারি। সিগারেটের প্যাকেট নিয়ে আমিও নেমে এলাম রাস্তায়। তারপর 2 বন্ধু মিলে ছাতা মাথায় দিয়ে মনের সুখে গল্প গুজব করতে করতে হাঁটা লাগালাম মডলেনের উদ্দেশ্যে। ঠাকুরমশাই, বলি ও ঠাকুরমশাই, গৃহে আছেন নাকি? দয়া করে একটিবার দরজাটি খুলুন, আমি কিশোরী, আমরা এসেছি। ঠাকুরমশাইয়ের গৃহের সদর দরজার সামনে এসে থমকে দাঁড়ালাম আমরা। কিশোরী বন্ধ দরজার কড়া নেড়ে উচ্চ কণ্ঠে কথাগুলো বলল। কিশোরীর কথা বাড়ির ভেতরে পৌঁছানো মাত্রই তারানাথ তান্ত্রিকের মেয়ে চারি বাইরে বেরিয়ে এসে সদরের দরজার আগল খুলে দিয়ে আমাদের দেখে হেসে হেসে বলল, আরে কাকা বাবুরা যে, আসুন আসুন, ভেতরে ঢুকে আসুন। মাঝে বেশ কিছুদিন আপনারা আর এদিকে আসেননি, আজ এসেছেন দেখে এত খুশি হলাম যে কি বলবো। চারির কথা শুনে আমি আর কিশোরী এবার সদরের চৌকাঠ পেরিয়ে ঢুকে এলাম ঘরের ভেতর। আমার ঢুকে আসার সাথে সাথেই ঠাকুরমশাইয়ের ছোট্ট কন্যা চারি পুনরায় সদরের দরজা বন্ধ করে দিল। আমরা এগিয়ে এলাম দাওয়ার দিকে। উঠানের এক কোণে জুতো আর ভিজে ছাতা জোড়া নামিয়ে রেখে উপরে উঠে এলাম। দাওয়ায় রাখা তক্তপোষের ওপর এসে বসা মাত্রই ঠাকুরমশাই আমাদের গলার আওয়াজ পেয়ে বেরিয়ে এলেন নিজের ঘর থেকে। আমাদের দিকে তাকিয়ে তিনি এক উজ্জ্বল হাসি হেসে বললেন,
বেশ ভালোই হয়েছে আজ তোমরা এসেছো। তোমাদের দেখে ভারী খুশি হলাম। জমি আড্ডা দেওয়া যাবে আজকের এই বৃষ্টি ভেজা শীতল দিনে। চারি, ও মা চারি, আমাদের তিনজনের জন্য 3 পেয়ালা চা করে আনতো মা। চা ছাড়া গল্পের আসর যে একেবারেই জমানো যাবে না। ঠাকুরমশাইয়ের এই কথা শুনে ছোট্ট মেয়ে চারি এবার পা বাড়ালো রান্নাশালার দিকে। আমি ঠাকুরমশাইয়ের জন্য কিনে আনা পাসিং শো সিগারেটের প্যাকেটখানা বের করে তা বাড়িয়ে দিলাম ঠাকুরমশাইয়ের দিকে। পছন্দের সিগারেট প্যাকেটটা দেখা মাত্রই আনন্দে তার মুখ একেবারে ঝলমল করে উঠল। আজ আর কোনোরূপ বিন্দুমাত্র আপত্তি করলেন না তিনি। আমার হাত থেকে সিগারেটের প্যাকেটখানা নিয়ে তার মধ্যে থেকে একটা সিগারেট বের করে ঠোঁটের 2 ফাঁকে তা চেপে ধরে একটি দেশলাই কাঠি জ্বালিয়ে আগুন ধরালেন। তারপর লম্বা লম্বা টান দিতে লাগলেন মনের সুখে। আর মাঝে মাঝে ছাইদানি হিসাবে ব্যবহৃত নারকেলের আধ ভাঙা মালায় আঙুলের সামান্য চাপে ঝেড়ে ফেললেন সিগারেটের মধ্যে জমতে থাকা সবটুকু ছাই। মাঝে মধ্যেই গুড়গুড় শব্দে কালো আকাশের মধ্যে থেকে ভেসে আসছে মেঘের গর্জন। যত সময় এগিয়ে চলল ততই যেন চারপাশ অন্ধকার হয়ে এলো। প্রকৃতির এই ঘনঘটা বড়ই ভালো লাগে। তারানাথের এই অতিলৌকিক জগৎটা যেন আরও আরও ভয়ানক হয়ে ওঠে। বৃষ্টির মাত্রা তিলে তিলে বাড়তে লাগলো। এ নিন কাকাবাবু, আমি আপনাদের 3 জনের জন্য গরম গরম চা আর সাথে কিছু ছোলা কলাই ভাজা নিয়ে এসেছি। বাহ চারিমা, সত্যি তোমার জবাব নেই। এই তো, এই তক্তপোষের উপর রেখে দাও। কিশোরীর কথা শুনে তক্তপোষের ওপর সব কিছু নামিয়ে রেখে পুনরায় চলে গেল রান্নাশালার দিকে হাতের বাকি কাজ সম্পন্ন করতে। 1 পেয়ালা চা আমি ঠাকুরমশাইয়ের দিকে বাড়িয়ে দিয়ে 1 পেয়ালা দিলাম কিশোরীকে, আর একটা নিলাম আমি নিজে। ঠাকুরমশাই সিগারেটের অবশিষ্ট ফিল্টারটুকু ছাইদানি হিসাবে ব্যবহৃত নারকেলের ভাঙা মালায় গুঁজে দিয়ে চায়ে চুমুক বসিয়ে বললেন, তো কিশোরী, এবার একটা বেশ ভালো গল্প বলতে হবে, কি তাই তো? ঠাকুরমশাইয়ের এই কথা শুনে কিশোরী আমার দিকে তাকালো। তার চোখ জুড়ে যেন আনন্দের জোয়ার বইছে। এই যে মেঘনা চাইতে জল হওয়ার মতো একটা বিষয়, ঠাকুরমশাই নিজে থেকে আমাদের গল্প শোনানোর কথা বলছেন, এ সত্যি পরম সৌভাগ্যের ব্যাপার। কিশোরী তড়িঘড়ি উত্তরে বলল, হ্যাঁ ঠাকুরমশাই, তাহলে তো সত্যিই ভালো হয়। একটা বেশ জমজমাট গোছের গল্প শোনান তো দেখি। আমি কি আর জানি না যে তোমরা কেন বারবার আমার বাড়ি আসো? আরে সে তো ওই গল্প শোনার টানেই। তাই আমি কি তোমাদের গল্প না শুনিয়ে ছাড়তে পারি? হে, এই কথা বলে ঠাকুরমশাই এবার পুরোপুরি চুপ হয়ে গেলেন। তার এই লক্ষণ আমি কিংবা কিশোরী আমরা দুজনেই খুব ভালোভাবেই চিনি। তিনি অতীতের স্মৃতি রোমন্থন করে তুলে আনার চেষ্টা করেন কোনো এক ভয়ানক ঘটনার কথা। নিজের মনে সবটা গুছিয়ে নিয়ে এরপর বলতে আরম্ভ করলেন আজকের কাহিনী। আজ আমি তোমাদের যে ঘটনার কথা বলতে চলেছি তাই সময়ের নয়, বরং আজকে থেকে বহু বহু বছর আগে। অবশ্য তখন আমি কাল ভৈরব কিংবা মধুসুন্দরী দেবীর দেখা পেয়ে গিয়েছিলাম। মধুসুন্দরী দেবীর কৃপায় আমার মধ্যে একাধিক শক্তির সঞ্চার ঘটেছিল। দেবী আমায় আশীর্বাদ করেছিলেন যে আমার কোনোদিনও কখনোই ভাত কাপড়ের অভাব হবে না। তাই তো মাথার মধ্যে থেকে সমস্ত কিছু চিন্তা ভাবনা ঝেড়ে ফেলে সম্পূর্ণ ভবঘুরের মতো উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেরিয়েছি
দেশের বিভিন্ন প্রান্তে। দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, এমনকি মাসের পর মাস কাটিয়ে দিয়েছি কেবলমাত্র ঈশ্বরের উপর ভরসা রেখে অচেনা অজানা গ্রামগঞ্জে। চলতি পথে যে সমস্ত বিপদগ্রস্ত মানুষদের সাথে আমার মোলাকাত হয়েছে, আমি সব সময় চেষ্টা করেছি আমার সর্বশক্তি দিয়ে তাদের সেই বিপদ ভঞ্জন করার। এই আদেশ ছিল আমার গুরুদেবের। জীবনভর আমি গুরুদেবের সে আদেশ পালন করার চেষ্টা করেছি। একবার আমি হাঁটতে হাঁটতে গিয়ে পৌঁছেছিলাম ভবানীপুর নামের এক গাঁয়ে। গ্রামের রাস্তা দিয়ে হাঁটার সময় আমার সাথে পথে দেখা হলো এক যুবকের। সে দৌড়ে এসে আমার পদতলে লুটিয়ে পড়ে আমায় প্রণাম করে বলল, কি পেন নাম হই ঠাকুর মশাই, আমায় আপনি চিনতে পারছেন? আমার নাম কমলাকান্ত। সেইবার সেই ফরিদপুরে আপনার সাথে আমার পরিচয় হয়েছিল। আপনি আমায় একখানা তাবিজ দিয়েছিলেন, বলেছিলেন আমার সামনে নাকি সমূহ কোনো এক বিপদ রয়েছে, যে বিপদ থেকে আপনার দেওয়া ওই তাবিজ রক্ষা করবে আমায়। ঠাকুর মশাই, আমি আপনার ঘরেও গিয়েছি কয়েকবার। এত দূর অব্দি না বললেও হতো, কারণ ততক্ষণে আমি সেই যুবককে খুব ভালোভাবেই চিনতে পেরে গিয়েছি। আমি তার কাঁধ ধরে তাকে তুলে দাঁড় করিয়ে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বললাম, হ্যাঁ কমলাকান্ত, আমি তোমায় চিনতে পেরেছি, কিন্তু এইভাবে কেউ রাস্তায় ধুলোয় গড়াগড়ি খেয়ে প্রণাম করে? হ্যাঁ, ঈশ্বর তোমার মঙ্গল করুন। তা তোমার খবর কি? সবকিছু কুশল মঙ্গল তো? এটাই বুঝি তোমার গ্রাম? আগে হ্যাঁ ঠাকুর মশাই, ঈশ্বরের কৃপা এবং আপনাদের মতো গুণী মানুষদের আশীর্বাদে সব কিছুই কুশল মঙ্গল রয়েছে। হ্যাঁ, এই ভবানীপুরেই হলো আমার গ্রাম। আমি এখানেই থাকি ঠাকুর মশাই। আজ হঠাৎ আপনি এখানে উপস্থিত হইলেন যে, আমি আপনাকে দেখে এত অবাক হয়ে গিয়েছিলাম যে কি বলবো। কমলাকান্তের এই কথায় আমি সৌজন্যমূলক কিছুটা হেসে বললাম, তুমি তো আমাকে চেনো কমলাকান্ত, আমি তো এরকমই স্বভাবের মানুষ। নানান অচেনা অজানা জায়গায় ঘুরে ঘুরে বেড়ানোই তো আমার কাজ। হাঁটতে হাঁটতে এদিকে এসে পড়েছি আজ। তবে এই ভবানীপুরে এসে তোমার সাথে যে এইভাবে দেখা হয়ে যাবে তা সত্যিই আমার জানা ছিল না। কমলাকান্ত দুই হাত জড়িয়ে ধরে অনুরোধের ভঙ্গিমায় কাতর কণ্ঠে এবার বলল, ঠাকুর মশাই, আপনি যখন একবার এসে পৌঁছেছেন তখন কিছুতেই আপনাকে ছাড়বো না। আপনি একবার যখন আমার গ্রামে পা রেখেছেন তখন কয়েকটা দিন আমার বাড়িতে আপনাকে থাকতেই হবে। আপনার পায়ের ধুলো আমার ভিটে বললে আমার ভিটে পবিত্র হয়ে উঠবে, তা বিলক্ষণ জানি। আমার একান্ত অনুরোধ, আপনি দয়া করে কয়েকটা দিনের জন্য হলেও আমাদের বাড়িতে অতিথি হয়েই থাকবেন। চলুন, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার যত্ন আত্মীর কোনো রকম সামান্যতম ত্রুটি হতে আমি দেবনি। না না কমলাকান্ত, বিষয়টা যত্ন আত্মীর অথবা ত্রুটির বিষয় নয়। তুমি হয়তো জানো না যে আমি কারোর বাড়িতে সচরাচর গিয়ে খুব একটা উঠি না। যে সমস্ত পরিবারের মানুষেরা কোনো বিপদের মুখোমুখি হয়, একমাত্র তাদের পরিবারেই গিয়ে আমি সেখানে থাকি, তাদের বিপদ থেকে উদ্ধার করার জন্য। সাধারণ গৃহস্থের গৃহের থেকে পরিত্যক্ত ভাঙা বাড়ি, খোলা আকাশের নিচে, মাটির উপর জন্ম নেওয়া সবুজ কচি ঘাস কিংবা বট গাছের তলায় রাত কাটানো আমার কাছে বেশি আরামদায়ক। এক অন্য রকমের সুখের অনুভব হয়। না না ঠাকুর মশাই, আমি আপনার কোনো আপত্তি শুনবনি। আপনাকে আমার সাথে যেতেই হবে। আপনি যখন আমার গ্রামে এসেছেন তখন আমার তো এটা কর্তব্য নয় কি? আমি আপনার কোনো কথা শুনবো না। কমলাকান্তের আবদারে ও জোড়াজুড়িতে আমি এক প্রকার বাধ্য হই সেখানে, অর্থাৎ তাদের গৃহে যেতে রাজি হলাম। কিন্তু এখন বেশ বুঝতে পারি যে তাদের গৃহে যাওয়াটা আসলে আমার ভবিতব্যেই লেখা ছিল, যা ছিল ঈশ্বরের ইচ্ছা। তা না হলে তাদের পরিবারের আসন্ন বিপদ থেকে কিছুতেই মুক্তি পেত না তারা। একটানা এতক্ষণ ধরে চুপচাপ গল্প শোনার পর কিশোরী এবার প্রশ্ন করল, কেন ঠাকুর মশাই,
আপনি এমন কথা বলছেন কেন? তাহলে কি কমলাকান্তের পরিবারও কোনো সদস্যের উপর ঘনি এসেছিল অমঙ্গলের কালো ছায়া, যা থেকে তাদের উদ্ধার করেছিলেন আপনি? একটু বলুন না, কি করেছিলেন? কিশোরীর এই প্রশ্নে ঠাকুরমশাই সরাসরি কোনো উত্তর দিলেন না। তিনি কেমন যেন অদ্ভুত দৃষ্টিতে তাকালেন আমাদের দিকে। তারপর গম্ভীর স্বরে তিনি থেমে থেমে বললেন, কমলাকান্তের সাথে আমি এবার রওনা দিলাম তার গৃহের উদ্দেশ্যে। বেশ কিছুটা পথ হাঁটার পর তার গৃহের সামনে এসে উপস্থিত হলাম আমি। কমলাকান্ত 2 হাত জড়ো করে আহ্বানের সুরে বলল, আসুন ঠাকুর মশাই, ওই যে হলো আমার ঘর। গরিবের ঘরে আপনাকে স্বাগত জানাই। তার এহেন কথা শুনে আমি খানিকটা রেগে গিয়েই বললাম, আহ, এ তুমি কি কথা বললে হে কমলাকান্ত? গরিব বড় লোকের ভেদাভেদ অন্তত আমার কাছে নেই। আমার চোখে প্রত্যেক মানুষই সমান। আমার আসলে সেই কথা বলার কোনো উদ্দেশ্য ছিল না। আমায় মার্জনা করবেন ঠাকুর মশাই। আসলে আমি ভুলে গিয়েছিলাম যে আপনি আমাদের মতো কোনো সাধারণ মানুষ নন। আপনার মন এই অনন্ত আকাশের মতো বড় এবং উদার। আমি এবার কমলাকান্তের সাথে প্রবেশ করলাম তার গৃহে। কমলাকান্ত পরিচয় করিয়ে দিল তার স্ত্রী গীতার সাথে। গীতা ভারী লক্ষ্মী মেয়ে। সে মাথা ভরা ঘোমটা টেনে আমার দিকে এগিয়ে এসে ভক্তি ভরে প্রণাম করতেই যাচ্ছিল, কিন্তু আমি সে কার্য হতে তাকে বাধা দিয়েই বললাম, থাক মা থাক, এখন আর প্রণাম করতে হবে না। আমি এমনিতেই তোমাদের আশীর্বাদ করছি, সুখী হও তোমরা। ঈশ্বর তোমাদের মঙ্গল করুন। এরপর আমার সাথে মোলাকাত হলো কমলাকান্তের ছোট্ট মেয়ে রিনির সঙ্গে। বাচ্চা ফুটফুটে একটা মেয়ে বাড়িতে আসা নতুন অতিথি হিসেবে আমায় পেয়ে ভীষণই খুশি। আমায় জড়িয়ে ধরে সে কত গল্প করতে লাগলো, কত খেলার কথা, তার সঙ্গী সাথীদের কথা বলতে লাগলো। এভাবেই কেটে গেল সেই বেলা। তবে আসল ঘটনা ঘটলো সন্ধ্যার সময়। একটানা এত দূর অব্দি গল্প বলার পর ঠাকুর মশাই এবার স্বল্প কিছুটা সময়ের জন্য থামলেন। তার চোখ মুখের অবস্থা দেখে বেশ বুঝতে পারলাম যে এবার তার একটু গড়গড়ায় টান দেওয়ার ইচ্ছা জেগেছে। তিনি আমাদের দিকে তাকিয়ে মুখ বিকৃত করে বললেন, তোমরা এখানে একটু বসো, হে, আমি একবার ঘরের ভেতর থেকে ঘুরে আসছি। আর একটিও বাক্য ব্যয় না করে ঠাকুর মশাই এবার সোজা প্রবেশ করলেন কক্ষের ভিতরে। আমি আর কিশোরী একে অপরের দিকে মুখ চাওয়াচাই করে বসে থাকলাম বেশ কিছুক্ষণ। এই সাময়িক বিরতিতে কিশোরীর মনটা যে বেশ বিরক্ত হয়েছে তা তার চোখ মুখের অভিব্যক্তি দেখলেই বিলক্ষণ বোধগম্য হলো। কিন্তু আমাদের এতে কিছুই করার নেই। ঠাকুরমশাইয়ের গড়গড়ায় টান দিতে হয় গল্পের আসর চলাকালীন, না হলে গল্প বলায় তিনি ঠিক সুখ এবং স্বাচ্ছন্দ্য খুঁজে পান না। কেমন যেন ছন্দ পতন লাগে তার সমস্ত কিছুতে। কিশোরী অবসন্ন দৃষ্টিতে তাকালো বাইরের দিকে। আমি তার মনের ভাবগতিক বুঝে তার কাঁধে হাত রেখে তাকে বললাম, ওহে ভাই কিশোরী, এত ভেঙে পড়ছো কেন? ঠাকুরমশাই কেবলমাত্র গড়গড়া সাজাতে ভিতরে গিয়েছেন, এক্ষুনি চলে আসবেন কিছুটা সময়ের মধ্যে। কাহিনীর পরবর্তী অংশ তখন তো বলবেন, তাতে এত মন খারাপের কি আছে? নাও নাও, এই সময় এই সুযোগে আমরা বরং একটু ধূমপান করতে আরম্ভ করি। আমার কথাগুলো শুনে কিশোরীর মন থেকে সেই অবসন্ন ভাবটা যেন কিছুটা হলেও কেটে গেছে। কোমরের ধুতির সাথে গুঁজে রাখা সিগারেটের প্যাকেট বের করে 2টো সিগারেট তুলে নিয়ে সে নিজে নিল এবং অপর আর একটা আমাকে দিল। ঠাকুরমশাই ব্রাহ্মণ মানুষ এবং বয়সে আমাদের থেকে অনেকটাই বড়, তাই আজ অবধি আমরা কখনো তার সামনে ধূমপান করিনি। কিন্তু আমরা জানি যে একবার তিনি যখন ঘরের ভেতর গড়গড়া সাজাতে গিয়েছেন
তখন বেশ কিছুটা সময় এদিকে আসবেন না। তাই এই সুযোগে আমরা একটু ধূমপানে আসক্ত হয়ে পড়লাম। কাকাবাবু, আপনারা এখন চা খাবেন? তাহলে আমি আপনাদের জন্য 2 পেয়ালা চা করে নিয়ে আসতাম। আমাদের ধূমপান সমাপ্ত হলে অবশিষ্ট সিগারেটের ফিল্টার দুটো আমরা ছুঁড়ে ফেললাম মাঝ উঠোনের বরাবর। রান্নাশালার ভেতর থেকে ঠাকুরমশাইয়ের কন্যা চারি বেরিয়ে এসে আমাদের উদ্দেশ্যে জিজ্ঞাসা করল আমরা কেউ চা খেতে ইচ্ছুক কিনা। কিশোরী আর আমরা উভয়ই জানালাম যে এখন আর আমরা কেউই চা খাবো না। শুধু শুধু আমাদের জন্য মেয়েটাকে এত ব্যতিব্যস্ত করে তোলার কোনো মানেই হয় না। চারি আমাদের উভয়ের উত্তর শুনে পুনরায় প্রবেশ করল রান্নাশালার দিকে, তার বাকি অন্যান্য কাজ করতে। আর এদিকে ঘরের ভেতর থেকে জ্বলন্ত গড়গড়া হাতে নিয়ে নেশাতুর লাল লাল চোখ মেলে এগিয়ে এলেন তারানাথ চক্রবর্তী তথা তারানাথ তান্ত্রিক। গড়গড়া হাতে এগিয়ে এসে তক্তপোষের ফাঁকা অংশটায় তিনি আমাদের মুখোমুখি বেশ জুত করে বসলেন। তারপর গড়গড়া নলে মুখ ঠেকিয়ে হুড়ুক হুড়ুক শব্দে একটা লম্বা টান দিয়ে গলগল করে ধোঁয়া ছেড়ে তিনি বললেন, হ্যাঁ, তা কত দূর অব্দি বলেছিলাম জানো? ওই তো ঠাকুরমশাই, আপনি বললেন আসল ঘটনাটা ঘটল সেদিন ভবানীপুর গ্রামে কমলাকান্তের বাড়ি গিয়ে পৌঁছালেন আপনি। আর সেই দিন সন্ধেবেলায় এত দূর অবধি বলেছিলেন, কিন্তু সেই ঘটনাটা যে আসলে সত্যি কিনা তা আর বলেননি। ঠাকুরমশাই প্রশ্নের উত্তরে কথাগুলো কিশোরী লাফিয়ে বলে উঠল মাত্রাতিরিক্ত উত্তেজনার সাথে। ঠাকুরমশাই মৃদু হেসে বললেন, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মনে পড়েছে, আর বলতে হবে না। আমি আর কিশোরী আমরা একটু গা ঘেঁষাঘেঁষি করে বসলাম। ঠাকুরমশাই বলতে শুরু করলেন গল্পের পরবর্তী অংশ। সেই দিন সন্ধ্যার সময় হঠাৎ করে গীতার কান্না শুনে আমার বুক কেঁপে উঠল একেবারে। আমি আর কমলাকান্ত ঘরের ভেতরে বসে নিজেদের মধ্যে টুকিটাকি নানান বিষয় নিয়ে গল্প গুজব করছিলাম। ঠিক এমন সময় বাইরে থেকে ভেসে এলো কমলাকান্তের স্ত্রী গীতার আকুলি বিকুলি কান্নার আওয়াজ। ওগো ওগো, এবার কি সর্বনাশ হয়ে গেল গো! তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসো, দেখে যাও আমাদের কপাল পুড়েছে। বলি, ও রিনির বাবা, কোথায় গেলে তুমি? তাড়াতাড়ি একবার বাইরে বেরিয়ে এসো, দেখো তোমার মেয়ে কি সব অলক্ষণে কথা বলছে। ঘরের ভেতর আমার সামনে বসে থাকা কমলাকান্তের 2 চোখ বিস্ফারিত হয়ে গেল। সে কোন রকমে আমার উদ্দেশ্যে থমথমে গলায় কাটা কাটা ভাবে বলল, কি হয়েছে বলুন তো ঠাকুর মশাই? গীতা এরকম ভাবে কান্নাকাটি করছে কেন? রিনির কিছু হয়নি তো? জানি না কমলাকান্ত, তুমিও যেখানে আমিও সেখানেই রয়েছি। চলো চলো, তাড়াতাড়ি বাইরে বেরিয়ে চলো। আমি আর কমলাকান্তের পর পড়ি মড়ি করে দৌড়ে বেরিয়ে এলাম সেই কক্ষের বাহিরে। ততক্ষণে সদরের কাছে রীতিমতো বেশ কিছু মানুষের ভিড় জমে উঠেছে। সকলের ভিড় ঠেলে আমরা এগিয়ে গেলাম মধ্যেখানে। আর সেখানে যেতেই দেখলাম রাস্তার ধুলোর মধ্যে বসে পড়েছে গীতা, আর তার কোলে শুয়ে রয়েছে কমলাকান্ত এবং গীতার ছোট্ট মেয়ে রিনি। রিনির 2 চোখ বর্তমানে বন্ধ। মেয়েটাকে বুকের মধ্যে ঝাপটে ধরে ক্রমাগত ঝরঝর করে কেঁদে চলেছে গীতা। গীতার এই অবস্থা দেখে কমলাকান্তেরও পাগল পাড়া দশা হলো। সেও মাটির উপর বসে পড়ে স্ত্রীর উদ্দেশ্যে জিজ্ঞাসা করল, এ কি গীতা, তুমি এভাবে কাঁদছো কেন? কি হয়েছে রিনির? ওর 2 চোখ এরকম ভাবে বুজে রয়েছে কেন? আর চুপ করে থেকো না গীতা, দয়া করে কিছু বলো। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। এরকম অবস্থায় চুপ করে থেকো না, কি হয়েছে বলো। স্বামীর এই সকল প্রশ্নপানে জর্জরিত হয়ে মেয়েটা অসহায় ভাবে সর্বশান্তের মতো আরো কেঁদে উঠল। তারপর কোন ক্রমে বলল,
আমাদের কপাল পুড়েছে গো, আমাদের কপাল পুড়েছে। রিনি আজ বিকেলে শেষ বেলায় নাকি এই ভবানীপুরের সেই পোড়ো ভাঙা মন্দিরে গিয়েছিল। তারপর সে চেতনা হারিয়ে অচৈতন্য হয়ে পড়েছে। গ্রামের কিছু মানুষ তাকে দিয়ে গেল আমাদের বাড়িতে। হায় 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 হায়, কি সর্বনাশ হলো গো! ঈশান কোণের ওই ভাঙা মন্দিরে যে সেই ভয়ানক সাধকের বাস, এবার কি আমাদের মেয়ের চরম সর্বনাশ ঘটে যাবে? আমরা কি আমাদের মেয়েকে চিরতরে হারিয়ে ফেলবো তবে? গীতার এই সকল কথা শুনে পাথরের মূর্তির ন্যায় স্থির হয়ে বসে পড়ল কমলাকান্ত। তার চোখ সম্পূর্ণ পলকহীন হয়ে গেল, কেমন যেন একটা ঘোরের মধ্যে তলিয়ে গেল সে। আমি তাকে নাড়া দিয়ে তার সম্বিত ফিরিয়ে বললাম, কমলাকান্ত, তোমাকে এখন শক্ত হতে হবে। এই সময় মনোবল হারিয়ে ফেললে চলবে না কিছুতেই। সন্ধ্যার অন্ধকার নেমে আসছে, কতক্ষণ আর এইভাবে বাইরে রাস্তায় ধুলে বসে থাকবে? উঠে দাঁড়াও, রিনিকে ঘরে নিয়ে চলো। গীতা, তোমাকেও বলছি, তুমি চোখের জল মোছো। মায়ের চোখের জল মেয়ের জন্য অকল্যাণ ডেকে আনবে। তোমরা ঘরের ভেতরে চলো আগে, তারপর না হয় বাকি সমস্ত কিছু আমি শুনবো তোমাদের মুখ থেকে। ধীরে ধীরে গ্রামবাসীদের ভিড় সেই স্থান থেকে ফ্যাকাশে হয়ে এলো, যে যার বাড়ির দিকে হাঁটা লাগালো। তবে আমি এটুকু দেখলাম যে প্রত্যেকটা মানুষের চোখ মুখ জুড়ে বিরাজমান ছিল এক মারাত্মক রকমের ভীতি। গাঁয়ের ঈশান কোণে যে ভাঙা মন্দির রয়েছে, সেখানে এমন কোন সাধুর বাস যাকে এত ভয় পায় ভবানীপুর গ্রামের প্রতিটা মানুষ। সে কিভাবে সাধারণ নিরীহ মানুষের সর্বনাশ ঘটায়, এই সমস্ত হাজার প্রশ্ন জেগে উঠেছিল আমার অন্তরে। আমার কথা শুনে কমলাকান্ত কিছুটা যেন মনের মধ্যে বল ফিরিয়ে আনার চেষ্টা করল, তবে কতটা সে সক্ষম হলো তা আমি বলতে পারবো না সঠিকভাবে। ধীরে ধীরে রিনিকে কোলে তুলে নিয়ে সে শুয়ে দিল মেয়েটাকে ঘরের বিছানায়। কাপড়ের খুঁট মুখে চাপা দিয়ে কান্নার শব্দ ঢাকার চেষ্টা করলো গীতা। গীতার কমলাকান্ত দাওয়ার উপর বসলে আমি এক ঘটি ঠান্ডা জল তাদের দিকে বাড়িয়ে দিয়ে বললাম, এই নাও, তোমরা আগে এই এক ঘটি জল খাও, তারপর আমাকে সমস্ত কথা খুলে বলো। আমার কাছ থেকে কোনো কিছুই গোপন করার বিন্দু মাত্র চেষ্টা করো না, তাহলে আমি প্রকৃত সমস্যার সমাধান করে উঠতে পারবো না কিছুতেই। আমার হাত থেকে ঘটিখানা নিয়ে বেশ খানিকটা জল পান করলো কমলাকান্ত। আমি তার দিকে তাকিয়ে আমার প্রথম প্রশ্ন করলাম, আচ্ছা কমলাকান্ত, এবার বলো তো, তোমাদের গ্রামের ঈশান করে ভাঙা মন্দিরের মধ্যে কোন সাধুর বাস রয়েছে, যাকে তুমি, তোমার স্ত্রী, এমনকি এই গ্রামের 8 থেকে 80 প্রায় প্রতিটা মানুষই চরম ভয় পায়? নিজের দুই চোখ বন্ধ করে মনকে যেন কিছুটা শক্ত করার চেষ্টা করলো কমলাকান্ত। তারপর সে আরো কিছুটা জল পান করে আমার করা প্রশ্নের উত্তর দিল, আমাদের গ্রামের শেষ সীমান্তে যে ভাঙা পোড়ো মন্দির রয়েছে, সেখানে মন্দিরে আজ প্রায় মাসখানেক আগে এসে উঠেছে এক সাধু। সেই সাধুর প্রকৃত নাম কি, কোথায় তার বাড়ি, কি বা তার বংশ পরিচয়, এই সমস্ত কিছু আমরা কেউই জানি না। শুধু এইটুকুই জানি যে সেই সাধু সাধারণ মানুষের জন্য মারাত্মক ক্ষতিকারক। সেই সাধু সাক্ষাৎ যমদূতের ন্যায় কাজ করে, যে তার সান্নিধ্যে চায় সে নিরীহ মানুষের মৃত্যু অনিবার্য। কমলাকান্তের উদ্দেশ্যে আমি এবার আমার দ্বিতীয় প্রশ্ন করলাম, কেন কমলাকান্ত, সেই সাধুর মধ্যে কি এমন মারাত্মক শক্তি রয়েছে যা দিয়ে সে নিরীহ মানুষদের সর্বনাশ ঘটাতে সক্ষম হয়? তার চোখ ঠাকুর মশাই, তার দুই চোখ, তার দুই অদ্ভুত চোখের মধ্যে জমায়েত রয়েছে সকল অপশক্তি, অশুভ শক্তি। তার সেই চোখ পুরোপুরি বিবর্ণ, সেখানে মনি বলে কিচ্ছু নেই। সেই চোখের দিকে অপলক দৃষ্টিতে
যে বা যারা তাকায় তাদেরই সর্বনেশ ঘটে ঠাকুর, সর্বনেশ ঘটে। লোকে বলে সে নাকি বক্র দৃষ্টি সম্পন্ন এক ব্যক্তি। তার দৃষ্টি যেদিকে যাবে সেদিক পুরোপুরি শ্মশান হয়ে যাবে রাতারাতি। সেই সাধু আসার পর থেকে যে বা যারা তার মুখোমুখি হয়েছে তার সেই ভয়ানক চোখের সাথে দৃষ্টি মিলিয়েছে, তাদেরই মৃত্যু ঘটেছে ঠাকুর। আজ অবধি কেউ বেঁচে থাকেনি তার মুখোমুখি হয়ে। ঠাকুর মশাই, ভয়ে যে আমার বুক রীতিমতো কাঁপছে থরথর করে। আমার বাচ্চা মেয়েটা ভুলবশত ওইদিকে চলে গিয়েছিল। ওই শয়তান সাধুর মুখোমুখি হয়েছে সে নিজেও জানে না যে ঠিক কি বড় বিপদ ঘটিয়ে ফেলেছে নিজের অজান্তে। ঠাকুর মশাই, আমার মেয়ের কোনো ক্ষতি হয়ে যাবে না তো? আমার মেয়েকে কি আমরা হারিয়ে ফেলবো আজীবনের মতো? রিনি যে আমার একমাত্র সম্বল ঠাকুর মশাই। ওর যদি কিছু একটা হয়ে যায় তাহলে আমরা বাঁচবো কি নিয়ে ঠাকুর? আমরা বাঁচবো কি নিয়ে? কমলাকান্ত, এই সমস্ত আজে বাজে কথা মাথার মধ্যে একদমই এনো না। এই সমস্ত উল্টো পাল্টা চিন্তা ভাবনা একেবারেই ঝেড়ে ফেলো। আমি দেখছি কতটা কি করা যায়। তবে চলো এখন একবার রিনিকে আগে দেখে আসি। তার শারীরিক অবস্থা ঠিক কিরকম তা বোঝা ভীষণই দরকার। কমলাকান্ত, তুমি বরং আশপাশ থেকে কোনো এক বৈদ্য কিংবা কবিরাজকে ডেকে আনো, রিনির চিকিৎসার প্রয়োজন। আগে হ্যাঁ ঠাকুর মশাই, আপনি এখন আমাদের একমাত্র অন্তিম ভরসা। এ হলো আমার মেয়ের জীবনের মরণের প্রশ্ন। সেই দায়িত্ব আমি আপনার হাতে তুলে দিলাম ঠাকুর মশাই। আমি এখনই বের হচ্ছি। কোনো ভালো বৈদ্যকে ডেকে আনতে আমি এখনই বের হচ্ছি। আপনি দয়া করে এদিকটা একটু সামলান, একটু দেখবেন আমার মেয়ের যেন কিছু না হয় ঠাকুর। এই কথা বলে কমলাকান্ত সোজা বেরিয়ে গেল ঘর থেকে। আমি প্রবেশ করলাম সেই কক্ষের ভিতর। বিছানার মধ্যে শুয়ে থাকা ছোট্ট বাচ্চা মেয়েটার মাথার গোড়ায় এসে দাঁড়িয়ে তার কপালে হাত ঠেকাতেই আমার সর্ব অঙ্গ জুড়ে যেন একটা বিদ্যুতের প্রবল ঝলকানি বয়ে গেল। আমি বুঝতে পারলাম এ লক্ষণ মোটেও কোনো ভালো লক্ষণ নয়। কাল ভৈরবের উদ্দেশ্যে প্রার্থনা জানালাম এই বাচ্চা মেয়েটাকে সম্পূর্ণ বিপদ মুক্ত করে সুরক্ষিত রাখার কামনা জানিয়ে ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ চেপে ধরলাম রিনির মধ্য ললাটে। তারপর ভিড় করে মন্ত্র পড়তে লাগলাম। সে যে সামান্য কোনো মন্ত্র নয়, মহাশক্তিশালী সাক্ষাৎ বীজ মন্ত্র। বেশ অনেকটা সময় পেরিয়ে যাবার পর রাত্রি ক্রমে গভীর হলে কমলাকান্ত একজন বৈদ্যকে নিয়ে এলো। বৈদ্য দেখে কিছু পথ্যও দিয়ে গেলেন। রিনির গোটা শরীর যেন একেবারে পুড়ে যাচ্ছে আগুনে। গীতা মেয়ের মাথায় জলপট্টি দিতে লাগলো সমানে। আমি কমলাকান্তকে একাকী ডেকে বললাম, কমলাকান্ত, আজ এখন রাত হয়ে গেছে, তাই আর যাবার কোনো উপায় নেই। তবে কাল সকালে ভোরের আলো ফুটলেই তুমি আর আমি মিলেই গ্রামের ঈশান কোণে যে ভাঙা পরিত্যক্ত মন্দির রয়েছে সেখানে যাব। সেই মন্দিরে বসবাসকারী সাধুকের সাথে আমায় দেখা করতেই হবে। আমার এমন ধারা প্রস্তাব শুনে ভীষণ রকমেরই চমকে গেল কমলাকান্ত। বিস্ময়ের ঘোর কাটিয়ে সে বলল, আপনি কি বলছেন ঠাকুর মশাই? সেই সাধকের চোখের দৃষ্টি যে ঠিক কতটা ভয়ানক তা তো আমি আপনাকে বলেছি। সবকিছু শোনার পরে আপনি সেখানে যেতে চান? আপনার যদি কোনো একটা বিপদ হয়ে যায়? কমলাকান্ত, অযথা মূর্খের মতন কথা বলো না। আমি আমার সাথে ঘটে যাওয়া কোনো কিছু নিয়ে এই বিন্দুমাত্র ভাবি না। ভাবলে এই জায়গায় আসতে পারতাম না। আমাকে যেভাবেই হোক তোমার মেয়েকে বাঁচাতেই হবে, এবং সেই সাধকের ওই অশুভ দৃষ্টির কোনো একটা ব্যবস্থা করতেই হবে। আর তা করতে হলে আমাকে তার মুখোমুখি হওয়াটা
অত্যন্তই প্রয়োজন। যথাজ্ঞা ঠাকুর মশাই, আপনার আদেশ আমার শিরোধার্য। কাল সকালে তাহলে আমি আর আপনি বরং রওনা দেব আমাদের গ্রামের ঈশান কোণে থাকা সেই পরিত্যক্ত ভাঙা মন্দিরের উদ্দেশ্যে। তবে আপনার যেন কিছু না হয়। আমি চাই না এই গ্রামে এসে আমার কোনো পরিচিত মানুষের কিছু ক্ষতি হয়ে যাক। আমি চাই না। বহুক্ষণ চুপচাপভাবে গল্প শোনার পর ঠাকুরমশাইয়ের কথা থামতে না থামতেই কিশোরী আবার একটা প্রশ্ন করল। ঠাকুরমশাই, পরের দিন সকাল হলে আপনারা কি তাহলে ভবানীপুর গ্রামে ঈশান কোণে থাকা সেই পরিত্যক্ত পুরনো মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করলেন? হ্যাঁ, পরের দিন প্রভাতের আলো ফোটা মাত্রই আমি আর কমলাকান্ত মিলে হাঁটতে হাঁটতে পৌঁছালাম ভবানীপুর গ্রামের ঈশান কোণে থাকা বিশাল বড় পরিত্যক্ত ভাঙা মন্দিরের সামনে। মন্দির চত্বরে এসে উপস্থিত হওয়া মাত্রই আমি দূর থেকে দেখতে পেলাম একজন মানুষ মন্দিরের চাতালে বসে রয়েছে। বুঝতে পারলাম এই মানুষটির কথাই বলতে চেয়েছিল কমলাকান্ত সহ গ্রামের মানুষের দল। আমি এবার আমার নিজের এবং কমলাকান্তের গাত্রবন্ধন করে নিলাম খুব ভালোভাবে, যাতে কোনো প্রকার অশুভ অপশক্তি আমাদের স্পর্শ করতে না পারে। সেই জন্য গাত্রবন্ধন করা সম্পূর্ণ হলে আমরা আরো এগিয়ে চললাম সামনের দিকে। হাঁটতে হাঁটতে সামনে যাওয়া মাত্রই সেই লোকটা আমাদের উপস্থিতি টের পেয়ে উঠে দাঁড়ালো শটান। তারপর আমাদের উদ্দেশ্যে গাম্ভীর্যপূর্ণ ভারী কণ্ঠস্বরে বলল, কারা কারা তোমরা? এখানে কেন এসেছো? জানো না এই স্থানে আমি থাকি? এখানে আসতে নেই, এই জায়গা নিষিদ্ধ। ফিরে যাও এক্ষুনি, না হলে তোমাদের সর্বনাশ ঘটে যাবে, চরম সর্বনাশ। লোকটার বলা কথাগুলো ধরন দেখে আমার মনে হলো সে যেন আমাদের ভয় দেখাতে চাইছে না, বরং চাইছে আমাদের সাবধান করতে, সতর্ক করতে। আমরা নিজেদের বিপদ যাতে নিজেরা না ডেকে আনি সেই কারণে। আচ্ছা, সেই মানুষটির একটু বর্ণনা তোমাদের দেওয়া যাক, এতে তোমাদের বুঝতে সুবিধা হবে যে সে আসলে ঠিক কি রকম দেখতে ছিল। লোকটির মাথা ভরা একরাশ চুল। দীর্ঘদিন যাবৎ চুলের সঠিক যত্ন নেওয়ার কারণে সে লম্বা চুল কুচকে গুটিয়ে বট গাছের ঝুড়ির মতন এলোমেলো অগুছালো ভাবে নেমে এসেছে মাথা হতে ঘাড়ে, এমনকি বুকের কাছাকাছি। লোকটির মুখে রয়েছে হালকা দাড়ি গোফের আস্তরণ। তবে যেই জিনিসটা তার মধ্যে তাকালে প্রথম দৃষ্টি আকর্ষণ করে সেটা হলো তার দুই চোখ। তার দুই চোখ ভীষণ রকমের উজ্জ্বল এবং বিবর্ণ। তার দুই চোখের দিকে দীর্ঘক্ষণ একভাবে তাকিয়ে থাকলে যে কোনো সাধারণ মানুষ সম্মোহিত হয়ে যেতে পারে। তার চোখের মধ্যে যেন পাতালে নরক লোকের দ্বার উন্মোচিত হয়। তার ওই দুই চোখের মধ্যে যেন লুকিয়ে রয়েছে ভয়ানক কোনো বিভীষিকা। আমাদের সঙ্গে গাত্রবন্ধন করা ছিল তাই, না হলে তার দৃষ্টি আমাদের দুজনেরই যে চরম ক্ষতি করত তা আমি বেশ বুঝতে পেরেছিলাম। আমি এবার আমার নিজের পরিচয় দিয়ে বললাম, আমার নাম তারানাথ চক্রবর্তী, তবে পঞ্চজনে আমায় তারানাথ তান্ত্রিক নামেই ডাকে। তুমি কে? কেন এখানে এসেছো? কি কারণে নিরীহ মানুষের ক্ষতি করছো তুমি? আমার কথা শুনে সে হাউমাউ করে কেঁদে ফেলল। তারপর অসহায় ভাবে আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে তার চোখের দৃষ্টি সম্পূর্ণ অন্যদিকে সরিয়ে বলল, আমি কারোর কোনোদিন কোনো ক্ষতি চাই না, কিন্তু ঈশ্বর আমায় অভিশাপ দিয়েছেন। আমার এই চোখের দিকে যে বাচারা তাকায় তাদের সর্বনাশ ঘটে।
এতে আমার কোনো হাত নেই। আমার নাম দিবাকর। আমার পিতার নাম ছিল রামকৃষ্ণ এবং মাতার নাম ছিল সত্যবতী। জন্মের সময় আমার চোখের দিকে তাকিয়ে আমার পিতা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। আমার মা বছর কয়েক আমায় মানুষ করেছিলেন, কিন্তু তারপর তিনি অসুস্থ হয়ে দেহ রাখেন। এরপর আর কোনো আত্মীয় স্বজন আমায় তাদের সঙ্গে করে নিয়ে যাওয়ার দুঃসাহস দেখায়নি। ছোট থেকেই আমার এই চোখ এবং চোখের দৃষ্টি ভীষণ ভয় পেত সাধারণ মানুষেরা। আমি এবার সম্পূর্ণ একলা অবস্থায় এদিক ওদিক ঘুরে বেড়াতে শুরু করলাম। আত্মহত্যা মহাপাপ, তাই কোনোদিনও আত্মহত্যা করার চেষ্টা করতে পারিনি। বিভিন্ন গ্রামে ঘুরে বেড়ানোর সময় যে বা যারা তাকাতো আমার দিকে, তাদেরই সর্বনাশ ঘটত। এভাবেই বছরের পর বছর কেটে যেতে লাগলো। আমি বড় হয়ে উঠলাম। আজ থেকে 2-3 মাস আগে আমি এই ভবানীপুর গ্রামটাতে আসি। আমার কারণে যাতে কোনো মানুষের সামান্যতম ক্ষতি না হয়, সেই জন্য এমন এক জনমানবহীন প্রান্তরে আমি থাকার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু তা বললে কি হবে? মাঝে মধ্যে নিরীহ মানুষেরা আমার সান্নিধ্যে হেথায় এসে পড়ে এবং অজান্তেই নিজেদের সর্বনাশ নিজেরাই ডেকে আনে। কিন্তু তোমরা বিশ্বাস করো, এতে আমার কোনো হাত নেই। আমি স্বেচ্ছায় তাদের সর্বনাশ ঘটাই না। জন্মের পরেই আমি বাবাকে হারিয়েছি। আমার চোখের দিকে তাকিয়ে মারা গিয়েছে আমার মা। না না জানি আরো কত শত মানুষের মৃত্যুর কারণ আমার এই 2 চোখ। মাঝে মধ্যে মনে হয় রাগের মাথায় এই চোখ দুটো যেন খুবলে বের করিনি, কিন্তু নিজের হাতে তা করতে পারি না কিছুতেই। কোন পাপ যে করেছিলাম তা জানি না, যার শাস্তি স্বরূপ ঈশ্বর আমায় দিয়েছেন এরকম সর্বনাশা দৃষ্টিতে পরিপূর্ণ একজোড়া চোখ। দিবাকরের কথা শুনে আমার ভীষণই কষ্ট হলো। আমি এবার তার উদ্দেশ্যে শান্ত গলায় কোমল সুরেই বললাম, দিবাকর, তুমি তোমার 2 নয়ন বন্ধ করে এখানে চুপচাপ বসো শান্ত হয়ে। এতটুকু নড়াচড়া করবে না। আমি টুকিটাকি কিছু জ্যোতিষবিদ্যা জানি, তাই দিয়ে চেষ্টা করব তোমার অতীতের কথা জানতে। আমার কথা শুনে দিবাকর এবার নিজের 2 চোখ বন্ধ করে চুপচাপ স্থির হয়ে বসে রইল। আমি তার সামনে গিয়ে মুখোমুখি বসে আমার ডান হাতের বৃদ্ধাংশ তার কপালের মধ্যে চেপে ধরে 2 নয়ন মুদিত করলাম। বেশ খানিকক্ষণ পর চোখের পাতা খুলে আমি বললাম, দিবাকর, গত জন্মে তুমি এক নামকরা কুখ্যাত ডাকাতের ছেলে। সেই জন্মে তুমি শত শত নিরীহ মানুষকে হত্যা করেছো নির্মমভাবে। বিভিন্ন নারীকে ভোগ করে তাদের সতীত্ব নষ্ট করেছো। দিন দরিদ্র মানুষের সবকিছু লুণ্ঠন করে তাদের সর্বশান্ত করে দিয়েছো। তাদের কান্না চোখের জলের দাম দিতে হচ্ছে তোমায় এই জন্মে। গত জন্মের যাবতীয় পাপের ফল তুমি ভোগ করছো। ঈশ্বর তোমায় এরকম এক চোখ দিয়েছে যার দৃষ্টি অতি ভয়ানক। তোমাকে এই জন্মে প্রত্যেকটা মানুষ ঘৃণা করে, ভয় পায়, কেউ ভালোবাসে না, স্নেহ করে না। দিবাকর চোখ বন্ধ করে রেখেই কাঁদতে কাঁদতে করুণ সুরে বলল, এবার তাহলে আমার কি হবে? আমার কি এভাবে এই জীবন শেষ হয়ে যাবে? আমার 2 চোখ এভাবেই ভয়ানক অভিশাপগ্রস্ত থাকবে কি? আমার চোখের ক্ষতিকারক দৃষ্টি থেকে মুক্তি পাওয়ার কি কোনো উপায় নেই? উপায় আছে দিবাকর, উপায় আছে। তুমি এতদিন ধরে যা শাস্তি পেয়েছো তাই যথেষ্ট। এবার তোমার 2 চোখের দৃষ্টি সম্পূর্ণভাবে স্বাভাবিক হয়ে যাবে। তোমার চোখের দৃষ্টি আর কোনো মানুষের জন্য অমঙ্গল ডেকে আনবে না। উপায়?
কি সেই উপায়? তুমি চোখের পাতা খুলে সরাসরি আমার দিকে আমার চোখে চোখ রেখে তাকাও, এটাই হলো সেই উপায়। আমার কথাগুলো শুনে দিবাকর যেন আঁতকে উঠল। সে থমথমে গলায় ঠক ঠক করে কাঁপতে কাঁপতে বলল, এসব কি বলছো তুমি? আমি যদি তোমার দিকে তাকাই তাহলে তোমার সর্বনাশ ঘটে যাবে, তোমার মৃত্যু অবধি ঘটতে পারে। আমি কিছুতেই তা করতে পারি না। আমি তোমায় আমার দিকে তাকাতে বলেছি দিবাকর, তুমি আমার কথা শুনতে বাধ্য। আমার যদি মৃত্যু ঘটে তাহলে সেই মৃত্যু হবে আমার স্বেচ্ছা মৃত্যু। সেই মৃত্যুতে তোমার বিন্দু মাত্র কোনো দায় নেই। তুমি আমার চোখের দিকে তাকাও, তাকাও দিবাকর, তাকাও, ভগবানের দোহাই তুমি তাকাও। এবার দিবাকর তার দুই চোখের বাতা খুলে আর সরাসরি তাকালো আমার চোখের দিকে। অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম আমি তার চোখে চোখ রেখে। উচ্চ কণ্ঠে বললাম, বলো দিবাকর, বলো, কি দেখতে পাচ্ছ তুমি সেটাই বলো আমাকে। তোমার চোখে কি প্রখর তেজ! দিক বিদিক সবকিছু যেন এলোমেলো হয়ে যাচ্ছে, সবকিছু ঘোলাটে। কত শত পাহাড়, নদ নদী, সমুদ্র, গ্রাম গঞ্জ, বন বনানি সব যেন তোমার দুই চোখের মধ্যে অন্তর্হিত রয়েছে। হায় ভগবান, এ কি করে সম্ভব? কোনো এক পাহাড়ের উপর থেকে নেমে আসছে তুষার গলা কনকনে ঠান্ডা জল। মাথার উপর একটা বিরাট বড় বাজ পাখি কর্কশ্বরে চিৎকার করতে করতে উড়ে চলেছে। হিংস্র সাপদের দল রাতের অন্ধকারে ডুবে থাকা বনানীর ভেতর থেকে চিৎকার করছে। সবকিছু কেমন যেন স্বচ্ছ হয়ে যাচ্ছে। আমি সুস্থ হয়ে যাচ্ছি। আমি ভালো হয়ে যাচ্ছি। সাধারণ মানুষের মতো হয়তো আমার দৃষ্টি শক্তি ফিরে পাচ্ছে। ধীরে ধীরে এবার সংজ্ঞা হারিয়ে পূর্ণ ভাঙা মন্দিরের চাতালে লুটিয়ে পড়ল দিবাকর। মনে মনে আমি কাল ভৈরবের উদ্দেশ্যে প্রণাম জানালাম। তিনি তার চোখে দৃষ্টি ক্ষণিক মুহূর্তের জন্য আমার চোখে ঢেলে দিয়েছিলেন, যা দেখে সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক হয়ে গেল দিবাকর। আর তার সেই অদ্ভুত চোখের ভয়ানক দৃষ্টি আর রইল না। জ্ঞান ফিরে এলে সে হয়ে উঠল আমাদের মতন সম্পূর্ণ সাধারণ স্বাভাবিক একজন মানুষ। এইদিকে কমলাকান্তের ছোট্ট মেয়ে রিনিও সুস্থ হয়ে উঠল। কি হে কিশোরী, কেমন লাগলো আজকের এই কাহিনী? দুর্দান্ত লেগেছে ঠাকুরমশাই, সত্যি দুর্দান্ত। আপনার কাছ থেকে অনেক কাহিনী শুনেছি, তবে আজকের এই কাহিনীটি সত্যি অনবদ্য লাগলো। আপনার যতই প্রশংসা করি ততই কম পড়ে যায়। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর গল্পটি আমাদেরকে উপহার দেওয়ার জন্য। তাহলে ঠাকুরমশাই, এরকমই একটি গল্প পরের গল্পেও আশা করছি। আজ উঠছি তাহলে। চলো ভাইয়া কিশোরী, আজকের মতো গল্প তো এখানেই শেষ। এবার তাহলে ওঠা যাক নাকি? হ্যাঁ চলো ঠাকুরমশাই, আজকের মতো এলাম। তাহলে আবার অন্য কোনো একদিন আসবো না হয়? আচ্ছা আচ্ছা, বেশ বেশ, ঠিক আছে, এসো তবে সাবধানে যেও। ঠাকুরমশাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে আমি আর কিশোরী এবার বেরিয়ে এলাম তার গৃহের বাইরে। মটলের রাস্তায় তখনও বৃষ্টি হয়ে চলেছে সমানে। ছাতা মাথায় দিয়ে জলমগ্ন রাস্তার বুকে ছপ ছপ শব্দ তুলে আমরা হাঁটতে শুরু করলাম আমাদের নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে। হঠাৎ সন্ধ্যেতে আজ আপনি শুনছিলেন সুরজিৎ ঘোষের কলমে তারানাথ তান্ত্রিকের ফ্যান ফিকশন তারানাথ তান্ত্রিক এবং নেত্র পিশাচ রহস্য। তারানাথের চরিত্রে বুবাই, কিশোরীর চরিত্রে রৌনিক, চারির চরিত্রে কস্তুরী, গীতা ও দাইমার চরিত্রে বর্ণালী এবং অন্যান্য চরিত্রে গল্প পাঠে গল্পের সূত্রধর আমি সৌরভ। শব্দগ্রহণ ও স্পেশাল এফেক্টসে আবির, পোস্টার ডিজাইন কৃষ্ণেন্দু। শেষ হলো আজকের নিবেদন। সঙ্গে থাকুন, আবারও এক রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরছে হঠাৎ সন্ধে।